দুর্ঘটনায় পর্যটক মৃত্যু। গত বুধবার দুপুরে ঝড় বৃষ্টির পর দুর্গাপুরের কাছাকাছি পিচ রাস্তার ধারে ফাঁকা মাঠে তরুণ বাঙালি পর্যটক মানিকলাল মণ্ডলের মৃতদেহ পাওয়া যায়। ঝলসানো দেহ দেখে মনে হয় যে বজ্রপাতে মৃত্যু ঘটেছে। তিনি পায়ে হেঁটে বহু দেশ ভ্রমণ করেছিলেন। আপাতত বোলপুর থেকে বর্ধমানে যাচ্ছিলেন। আমরা নতুন নতুন গল্প বলতে ভালোবাসি। রহস্য, রোমাঞ্চ, কল্পকাহিনী, ভয়, প্রেম, হাসি, সামাজিক গল্প, এছাড়াও প্রবন্ধ, রম্যরচনা, ইতিহাস, সমগ্র সাহিত্য জুড়ে আমাদের প্রয়াস। তাই সাথে থাকুন, শুনতে থাকুন দ্য আনটোল্ড স্টোরিজ। আমাদের আজকের গল্প অজয় রায়ের পর্যটক রহস্য। অজয় রায় জন্ম 1 মার্চ 1935 সাল। তিনি আমাদের ছেড়ে চলে গিয়েছেন 9 ডিসেম্বর 2019। অজয় কর ছিলেন বাংলাদেশি পদার্থবিজ্ঞানী, শিক্ষাবিদ, বিজ্ঞান থেকে লেখক এবং মানবাধিকার কর্মী ছিলেন। গল্প পাঠে ময়ূখ চ্যাটার্জি, অন্যান্য চরিত্রে সুরজিৎ প্রামাণিক এবং প্রীতম ভট্টাচার্য, আবহ পরিকল্পনায় মিস্টার ভোম্বল। শুরু করছি আমাদের আজকের গল্প পর্যটক রহস্য। গ্রাম থেকে বেরিয়ে দীপক যখন বাস রাস্তায় এসে দাঁড়ালো তখন শেষ বিকেল। স্টপেজে ঘণ্টাখানেক অপেক্ষা করেও কিন্তু বোলপুরগামী বাসের দর্শন মিলল না। দীপক অস্থির হয়ে উঠল। কি ব্যাপার? রাত নেমে গেছে। বোলপুর শহর অন্তত মাইল 5। একজন সাইকেল চালিয়ে এলো উল্টো দিক থেকে। ওই গ্রামের আরও একটি লোকও অনেকক্ষণ অপেক্ষা করছিল বাস স্টপেজে। বোঝা যায় বোলপুরের দিকেই যাবে। সাইকেল আরোহী গ্রামের লোকটিকে চেঁচিয়ে বলল, কি কর্তা, বাসের অপেক্ষায়? দেখুন কখন আসে, তবে আসবে কিনা তার কিন্তু কোনো ঠিক নেই কর্তা। এই কেনে, কি হয়েছে? সাইকেল চালক গতি কমিয়ে জবাব দেয়, সে খুব গন্ডগোল কর্তা। শুনলেন রাস্তা অবরোধ করেছে নানুরে, অ্যাক্সিডেন্ট হয়েছে, বাস ধাক্কা মেরেছে সাইকেলকে, বাস আটকে দিচ্ছে পাবলিক, বুঝলেন না? আর রত্তেরি কাজটাই পুরো মাটি হয়ে গেল। না, আজ আর হবে নি, কালই যাবো, আজ বরং বাড়ি ফিরে যাই। বকবক করতে করতে গায়ের লোকটি ফিরে গেল। রীতিমতো ভাবনায় পড়ল দীপক। সত্যি, আর বাস না এলে কি করবে? এই অচেনা দেশে কোথায় সে রাত কাটাবে? নিরুপায় হয়ে আশ্রয় চাইলে এখানে যা হোক কিছু হয়তো মিলে যাবে, কিন্তু নিজের বাড়িতে চিন্তা করবে খুব। আজই ফিরে আসবে বলে এসেছে, তার চেয়ে বরং হেঁটেই যাওয়া যাক। বেশ রাত হবার আগেই পৌঁছে যাবে বোলপুর। সঙ্গে টর্চ নেই বটে, তবে পিচ রাস্তা। মেঘহীন আকাশে অজস্র তারার আর ফালিচাঁদের আবছা আলোয় চলতে অসুবিধা হওয়ার কথা নয়। বাসের প্রতীক্ষায় আর না থেকে দীপক বোলপুরের উদ্দেশ্যে পা চালালো। কিছুক্ষণ বাদেই মনে হলো যে সে ভুল করেছে। রাতটা ওই গ্রামেই কাটিয়ে দিলেই ভালো হতো। চারপাশ কি ভীষণ নিঝুম, জনমানবহীন। পথের দুপাশে খোলা মাঠ, ধান ক্ষেত, দুধারে অনেক গ্রাম আছে বটে, কিন্তু বসতিগুলো বেশিরভাগই বাস রাস্তা থেকে তফাতে। কিছু দূরের মাঠ, ঘাট, গ্রাম সব রাতের আঁধারে মিলেমিশে একাকার হয়ে গেছে। পথের ধারে ধারে ঝাঁকড়া গাছগুলো যেন জমাট অন্ধকারের স্তূপ।
কোথাও আলোর চিহ্ন নেই। নানান কীটপতঙ্গের বিদঘুটে আওয়াজে গা ছমছম করছে। এই পথে ইদানিং প্রায় ছিনতাই ডাকাতি হচ্ছে। ঝোঁকের মাথায় হাঁটা দেওয়ার আগে মনে ছিল না দীপকের, এখন আফসোস হচ্ছে। সঙ্গে অবশ্যই টাকা কড়ি সামান্যই, তবে হাতঘড়ি আর ক্যামেরাটা মোটামুটি দামি। এই গ্রামের একটা প্রাচীন বিশাল জমিদার বাড়ি আছে। দীপক গিয়েছিল সেই বাড়ি আর তার পরিবারের ইতিহাস জানতে, ভগ্নপ্রায় অট্টালিকার বর্তমান বাসিন্দাদের ইন্টারভিউ নিতে, কিছু ফটো তুলতে বাড়িটার। দীপকের চলার গতি কমে, রাস্তায় প্রচুর গর্ত, মেরামতি হয় না বহুকাল। একবার হোঁচট খাওয়ার পরেই সে সাবধান হয়ে যায়। এখন পা মচকালেই চিৎকার। খুঁড়িয়ে খুঁড়িয়ে বোলপুর পৌঁছানো অসম্ভব। মাইলখানেক পেরিয়েছে দীপক, এতক্ষণ রাস্তায় একটা লোকেরও দেখা মেলেনি। 3টে ট্রাক পেরিয়ে গেছে, একটা নানুনের দিকে আর 2টো উল্টো দিকে। তীব্র হেডলাইট জেলে গর্জন করতে করতে দৈত্যের মতো ছুটে গেছে পাশ দিয়ে। চলতে চলতে একবার পিছনে তাকিয়ে চমকে ওঠে দীপক। একজন হেঁটে আসছে, তার হাত কুড়ি তফাতে, বেশ লম্বা, বড় বড় পা ফেলে এগোচ্ছে। হঠাৎ কখন দীপকের পিছু নিয়েছে খেয়াল হয়নি তো। একেবারে নিঃশব্দ চরণ, যেন হাওয়ায় ভেসে আসছে। দীপক দ্রুত চিন্তা করে, লোকটার মতলব কি? বদলোক নাকি? তককে তককে আছে, হয়তো সুযোগ মতো ঝাঁপিয়ে পড়বে। কাছে অস্ত্র আছে নিশ্চয়ই, পেছন থেকে আচমকা আক্রমণ করলেই আত্মরক্ষা করা কঠিন। লোকটাকে এগিয়ে যেতে দিই। দীপক রাস্তার কিনারে সরে গিয়ে অল্প ঝুঁকে পায়ে হাত রাখে। তার সারা শরীর টান টান, বেগতিক কিছু বুঝলেই পাল্টা আঘাত হানবে। পেছনের লোকটা হন হন করে এসে দীপকের কাছে থামে। মৃদু গলায় প্রশ্ন হয়, কি হলো? সেই আবছায় পিছু নেওয়া লোকটিকে যতদূর সম্ভব খুঁটিয়ে পর্যবেক্ষণ করতে করতে দীপক জবাব দেয়, ও জুতোটায় লাগছে, বোধহয় কাঁকড় ঢুকেছে। শক্ত চামড়ার জুতো বুঝি? বেশি হাঁটলে রাবার সোল ক্যাম্বিসের জুতোই ভালো। এই দেখুন আমার মতন। ওর কথা শুনে আর একটু দেখে নিয়ে লোকটির সম্বন্ধে দীপকের ধারণাটা কিছু পাল্টে যায়, ভয় কেটে যায়। একে তো মোটেই ছিনতাইবাজ বা দুষ্টু লোক মনে হচ্ছে না, বরং তারই মতন এক ভদ্র যুবক, তারই বয়সী মনে হয়। পরনে ফুল প্যান্ট শার্ট, পিঠে ঝোলানো হ্যাভারস্যাক জাতীয় বড় একটা ব্যাগ। কথার ভঙ্গি ও স্বর মার্জিত, যদ্দূর বোঝা গেল কাটা কাটা মুখ। খানিক ভরসা পেয়ে দীপক খাড়া হয়ে সহজ সুরে বলল, বোলপুর যাব, বাসের জন্য অপেক্ষা করছি, কিন্তু বাস আসছে না অনেকক্ষণ। পাবলিক নাকি বাস আটকেছে, তাই বাধ্য হয়ে হাঁটা শুরু করেছি। আপনি কত দূর? আমিও বোলপুর যাব। আমার মতো বাস পাননি বুঝি? না, আমি গাড়ি চড়ি না, হেঁটে হেঁটেই ঘুরি। ও হেঁটে? তা কোত্থেকে আসছেন? লাভপুর। সেই লাভপুর থেকে হেঁটে হেঁটে? বাবারে বাবা, আপনার তো বেশ দম আছে দেখছি। চাপা হাসে যুবক, বোধহয় দীপকের বিস্ময় উপভোগ করে। যুবকটির পোশাক, কাঁধের ব্যাগ, চলার ধরন, কথা ইত্যাদি বিচার করে একটা সম্ভাবনা চকিত উদয় হয় দীপকের মনে। তবু নিশ্চিত হতে প্রশ্ন করে, আচ্ছা, আপনার বাড়ি বোলপুরে? না। কোথায় তবে? বাজবাজ, ওই দক্ষিণ 24 পরগনায়। ও আচ্ছা, তা বোলপুরে কদিন থাকেন? থাকবো না, আজ রাতেই শুধু হোল্ড করব। একবার অনুমান করে বলে ফেলল দীপক। আচ্ছা বলুন তো, আপনি কি পর্যটক? আগে হ্যাঁ। সবিনয় নিবেদন করে যুবক। বাহ, দারুণ ব্যাপার।
এই নির্জন পথে এমন একজন সঙ্গী পেলে খাসা হয়। দীপক যুবককে বলে, চলুন একসঙ্গে যাওয়া যাক গল্প করতে করতে, আপত্তি নেই তো? না না, চলুন যাই, খুব ভালোই লাগবে। যুবকের কণ্ঠে খুশির ছোঁয়া। দুকদম হেঁটে দীপক বলল, আমি কিন্তু আপনার স্পিডে চলতে পারবো না, জুতোটা ব্যাগরা দিচ্ছে। ঠিক আছে, আমি আপনার স্পিডে হাঁটছি। আপনি কত দেশ ঘুরে বেরিয়েছেন? অনেক, ইন্ডিয়ার সব রাজ্য, তাছাড়া শ্রীলঙ্কা গেছি, আফ্রিকা গেছি। তা বেশ বেশ, তা এই সমুদ্র পেরোলেন কি করে, পায়ে হেঁটে? না না, তা কি হয়, জল পেরিয়েছি জাহাজে, নৌকোয়, তবে ডাঙায় গাড়ি চড়িনি পর্যন্ত, পায়ে হেঁটেই ঘুরেছি। ও, তা আপনার নামটা? জানতে চায় দীপক। নামটা দীপকের অচেনা, তা হতেই পারে। দীপক জানে এ জগতে কত লোকের কত বিচিত্র শখ, কত বিচিত্র পেশা, কত বিচিত্র গুণ আছে। তাদের কজনেরই বা নাম প্রচার হয় তেমন। অন্যান্যরা জানতেই পারে না তাদের গুণ, তাদের বিচিত্র সব পেশা বা নেশা। জানতে পারে যদি তাদের নিয়ে প্রচার হয় খবরের কাগজে, পত্রিকায়, রেডিও, টিভিতে, তখন তাদের নাম ছড়ায়। কিন্তু বিচিত্র মানুষগুলির কজনেরই আর সেই সৌভাগ্য ঘটে। হয়তো সারা জীবনই তারা অখ্যাত থেকে যায়। কখনো কখনো মৃত্যুর পরেও তাদের কারোর কারোর বিষয়ে প্রচার হয় বটে, তখন তাদের নিয়ে হইচই হয়। দীপক হাত জোর করে বলে, ও, রিপোর্টার। মানিকলাল উৎসুক ভাব দেখায়। আপনি কতদিন ধরে ঘুরছেন? তা হবে 6-7 বছর। বিয়ে পরীক্ষা দিয়ে একা একা পায়ে হেঁটে 2 মাস ঘুরে বেরিয়েছিলাম, তখনই নেশাটা ধরে। তারপর থেকে এই লম্বা লম্বা পাড়ি দিচ্ছি বারবার। এত দেশে ঘুরেছেন যখন, নিশ্চয়ই বেশ মানে অনেক রকম আপনার অভিজ্ঞতা আছে, ইন্টারেস্টিং মানে জিনিসপত্র দেখেছেন। হ্যাঁ, তা হয়েছে বই কি। ঝট করে দীপকের মাথায় একটা আইডিয়া খেলে। পর্যটক মানিকলালের অভিজ্ঞতার ঝুলিটা যদি সত্যি সত্যি চমকপ্রদ হয়, তাহলে বঙ্গবার্তায় ছাপা যায় ধারাবাহিকভাবে। কিছুদিন ধরে খোঁচাচ্ছেন নতুন ধরনের কোনো ইন্টারেস্টিং স্টোরির জন্য। দেখা যাক। দীপক বলল, আপনার ইন্টারেস্টিং অভিজ্ঞতা শোনাবেন একটা? মানিকলাল একটুক্ষণ চুপ, বুঝি স্মৃতি হাতড়ায়, তারপর শুরু করে। বছর 4 আগে গ্রীষ্মকাল, দুপুরবেলা মধ্যপ্রদেশের একটা জঙ্গলের ধার ঘেঁষে চলেছি, একেবারে নিরালা পথ। হঠাৎ যেন মাটি ফুঁড়ে 4টে লোক আমায় ঘিরে ধরল। বাপরে, কি চেহারা তাদের! ইয়া লম্বা চওড়া, ইয়া মোচ আর গাট্টা গোট্টা। বাবরি চুলের ওপর কালো টুপি, কারো কারো পাগড়িও আছে। ফুল প্যান্ট, শার্ট পরা। দুজনের গায়ে শার্টের ওপর হাত কাটা জ্যাকেট। সবারই পায়ে বুট জুতো। সবচেয়ে পিলে চমকানো ব্যাপার হলো, প্রত্যেকেরই হাতে বন্দুক আর বুকে ঝুলছে কার্তুজের মালা। হিংস্র চোখগুলো যেন জ্বলছে। বুঝলাম যে ডাকাতের পাল্লায় পড়েছি। এই বনে ডাকাতের আস্থানা আছে শুনেছিলাম, তা আমার থেকে নেবার মতো আছেটাই কি? পকেটে তো মাত্র 10 টাকার একটা নোটই সম্বল, তাও ছেঁড়া। বেশি টাকা কড়ি নিয়ে আমি ঘুরি না কখনো। যেখানে যাই নিজের পরিচয় দিয়ে আতিথ্য ভিক্ষা করে নিই। আমার ভ্রমণের অভিজ্ঞতা শোনাই, তাতে খুশি হয়ে যে যেমন খেতে দেয়, শুতে দেয়, মানে ফ্রিতে আর কি, তাতেই সন্তুষ্ট আমি। কোথাও দারুণ খানাপিনা, বিছানা জোটে, কোথাও হরি মটর খেয়েই মেঝেতে গড়িয়ে পড়ি চাদর বা কম্বল মুড়ি দিয়ে, কোথাও তাও জোটে না।
কোথাও কোথাও লোকে 2-4 টাকা চাঁদা তুলে হাতে দেয় পথ খরচা হিসেবে। সেই রকমই 10 টাকা ছিল সঙ্গে। ক্যামেরা বা অন্য কোনো জিনিস রাখি না কাছে। রিস্ট ওয়াচ যেটা দেখছেন সেটা খুব নেহাতি কম দামি। আর এই ব্যাগে থাকে অতি সাধারণ জামা কাপড়, গামছা, চাদর, কম্বল, এই তুচ্ছ কটা জিনিস আর কি। এইসব নিয়ে ডাকাতদের হবেটা কি? ওদের তো খাটুনিই পোষাবে না, আমারও তেমন গায়ে লাগবে না। তবে অন্য একটা কারণে ভয় পেলাম। এসব ডাকাত বড় নিষ্ঠুর হয়। বেশি টাকা কড়ি বা দামি জিনিস না মিললে সেই রাগেই আমাকে খুন করে। লোকগুলো ক্রুদ্ধ চাপা গলায় ক্রমাগত প্রশ্ন করছিল। ওদের ভাষাটা হিন্দি, কিন্তু সে হিন্দি ঠিক ধরতে পারছিলুম না। অনেক কষ্টে বুঝলুম যে জিজ্ঞেস করছে আমি কে, কোথায় যাচ্ছি, কি উদ্দেশ্য। দেশ থেকে বেরোনোর সময় আমার একটা ফটোশুদ্ধ পরিচয়পত্র নিয়েছিলাম পুলিশের থেকে, সেটা সবসময় কাছেই রাখি। আর একটা খাতা থাকে সঙ্গে। যেখানে যাই সেখানকার কোনো মাতব্বর লোক, উঁচু দরের সরকারি কর্মচারী বা পঞ্চায়েত প্রধানের কাছ থেকে 2-1 ছত্র লিখিয়ে নিই খাতাটায়। সঙ্গে তার স্ট্যাম্প লাগিয়ে নিই, প্রমাণ থাকে আমি ওইসব জায়গায় সত্যিই গিয়েছি। ব্যাগ থেকে সেই আই কার্ডটা আর খাতাটা বের করে ডাকাতদের হাতে দিলুম। তারা আমার ছবি মেলালো। গম্ভীর বদনে খাতাটা উল্টে পাল্টে দেখলো। ভাব দেখে মনে হলো যে তারা পড়তে জানে। খাতায় নানা ভাষায় লেখা, তবে হিন্দি আর ইংরেজিতেই বেশি। এরপর এক ডাকাত খপ করে পেছন থেকে আমার কাঁধ শক্ত করে চেপে ধরল। অন্যরা মোটা কাপড় দিয়ে আমার চোখ বাঁধল, দড়ি দিয়ে হাত পাও বাঁধল। তারপর হ্যাঁচকা টানে আমায় মাটি থেকে শটান তুলে কাঁধে নিল। একজন আমার পায়ের দিকে আর একজন আমার মাথার দিকে ধরে বয়ে নিয়ে গেল বন বন করে। অমনি করে অনেকক্ষণ হাঁটবার পর আমাকে এক জায়গায় নামালো ওরা। দাঁড় করিয়ে চোখ খুলে দিল। চারপাশে তাকিয়ে আমি অবাক। বনের ভেতর খানিকটা ফাঁকা জায়গা। সেখানে 5টা তাঁবু পড়েছে। অন্তত 50 লোক রয়েছে সেখানে, বেশিরভাগই পুরুষ। তবে 3-4 জন এই 25-30 বয়সের মধ্যে। মেয়ে ছেলেকেও দেখলাম। বৃদ্ধ বা বৃদ্ধা কেউ নেই, বয়স্ক কেউ নেই আর কি। পুরুষগুলোর চেহারা সাংঘাতিক। অনেকেরই পিঠে বন্দুক ঝুলছে। কিছু গরু ভেড়াও রয়েছে আশেপাশে। পা খুলে দিয়ে 4-5টা ডাকাত আমায় হির হির করে টেনে নিয়ে গেল জবরদস্ত দেখতে মাঝ বয়সী একটা লোকের সামনে। মনে হলো সেই সর্দার। একটা পাথরের ওপর বসেছিল সে। দলের লোকেদের কাছে আমার কথা শুনে সর্দারের লালচে চোখে আমায় আপাদমস্তক নজর করে আমার আইডেন্টি কার্ড আর খাতাখানা খুঁটিয়ে দেখলো। মনে হলো লোকটি পড়তে পারে। এরপর সেই সর্দার আমায় এক গাদা প্রশ্ন করলো কর্কশ মোটা গলায়। कहाँ से आए हो? यहाँ पर क्या करने के लिए आए हो? हाँ, দেখা মাত্রই এইসব প্রশ্ন করলো আমায়। ওরা আমায় পুলিশের গুপ্তচর ঠাউরেছিল, আমি বুঝতে পেরেছি। যাই হোক, আমার কথায় সন্তুষ্ট হয়ে সর্দারের মুখ একেবারে প্রসন্ন হয়ে ওঠে। সে গোঁফ মোচড়াতে মোচড়াতে तारीफ জানালো। हाँ, तुम्हारा बात तो सच्चा मालूम होता। फिर पैदल देश घूमना अजीब शौक। ठीक है, आज यहाँ थोड़ा आराम करो। এরপর ডাকাতদের কাছে যে আতিথ্য জুটলো না, দারুণ ছিল সে অভিজ্ঞতা। রাতে খেতে দিল গরম গরম চাপাটি, ডাল, সবজি আর দুধ। ঘিরে বসে অনেকে আমার দেশ ভ্রমণের গল্প শুনল। সর্দারের আগ্রহটাই ছিল বেশি।
মাটিতে খোলা আকাশের নিচেই বেশিরভাগ লোক চাদর পেতে শুয়ে পড়ল। আমিও তেমনি ঘুমোলাম। পরদিন সকালে চোখ বেঁধে কাঁধে তুলে বয়ে নিয়ে ওরা আমায় আবার রেখে এলো বনের বাইরে। বিদায় নেওয়ার আগে সর্দার আমায় সাবধান করে দিল। বলল যে খবরদার পুলিশকে যেন এই গোপন ডেরার হদিশ না দিই। বেইমানি করলে আমি যেখানেই থাকি না কেন ওই সর্দারের লোক মানে ডাকাতরা গিয়ে আমায় খতম করে দিয়ে আসবে। ওই পথে আর যাওয়া হয়নি। মানিকলালের গল্প শেষ হয়। দীপক মুগ্ধ। এরকম কয়েকটা গল্প ছাপালে বঙ্গবার্তার সেল আরও বেড়ে যাবে। মানিকলালও বিখ্যাত হয়ে যাবে। সে জিজ্ঞেস করে, বাহ 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 বাহ, দারুণ দারুণ গল্পখানা, খাসা। আচ্ছা বলছি যে এইরকম অভিজ্ঞতা কি আরও রয়েছে? হ্যাঁ, তা হয়েছে। তা সেগুলো লিখে ফেলুন না। লিখেছি কিছু কিছু, এক খাতা ভর্তি লেখা। তবে আরও ঢের এমন ঘটনা আছে, সেগুলো লেখা হয়নি। কেন? সেগুলো লিখে ফেলুন। ইচ্ছে তো হয়, কিন্তু হচ্ছে কোথায়? কেন হচ্ছে না কেন? সুস্থির হয়ে বসতেই পারি না যে। কেন? এই ঘোড়ার নেশায়। পিছনে অনেক দূরে একটা গাড়ির জ্বলন্ত হেডলাইট দেখা যায়। দীপক নজর পড়ে। ওই তো বাস মনে হচ্ছে। যদি প্যাসেঞ্জার নেয় আমি উঠে পড়বো, বুঝলেন? পায়ে বড্ড লাগছে, আর হেঁটে পৌঁছতেও আমার বড্ড দেরি হয়ে যাবে। বাড়িতেও ভাবনা চিন্তা করবে, মানে লেট হচ্ছে, বুঝতেই পারছেন। প্লিজ কিছু মনে করবেন না মানিকবাবু। এই গ্রামটার মুখে একটু দাঁড়াই, এটাই স্টপেজ বোধ হয়। ঠিক আছে, মনে করবো কেন? চলে যান বাসে। আমার হাঁটার অভ্যেস আছে। আমার ধর্মই তো ঘুরে ঘুরে বেড়ানো, পায়ে হেঁটে। মানিকলালের সরস কণ্ঠ শুনে দীপক নিশ্চিত হয় যে ও কিছু মনে করবে না ফেলে গেলেও। বাস রাস্তার খানিক তফাতে মস্ত গ্রামটা তখন একেবারে নিঝুম অন্ধকারে ল্যাপা। রাস্তার গায়ে একটা ছোট্ট চায়ের দোকান। তার ঝাঁপ পড়ে গেছে বটে, কিন্তু ভিতরে মিটমিট আলো দেখা যাচ্ছে দরমার ফাঁক দিয়ে। হয় দোকানি একই কোনো কাজ করছে, অথবা তাসের আসর বসেছে। দীপক চট করে কাজের কথা সারে। মানিকলালকে জিজ্ঞেস করে, আচ্ছা, যেটুকু লিখেছেন সেই খাতাটা কোথায়? বোলপুর শহরে আছে। বোলপুরে? হ্যাঁ, মডার্ন প্রেসে, এই রেল ব্রিজের কাছে। লেখাগুলো বই করে ছাপালে কেমন খরচ লাগবে হিসেব করার জন্য দিয়েছিলাম, আর ফেরত নেওয়া হয়নি। তা লেখাটা দিন না আমায়, আমরা আমাদের ওই বঙ্গবার্তা পত্রিকায় ছাপি কয়েকটা সংখ্যায়, তারপর না হয় বই করতে পারবেন। কি রাজি আছেন? পত্রিকায় ছাপা হবে? এ তো খুব ভালো কথা। অনেকে পড়বে, জানবে আমার এক্সপিরিয়েন্স। তাই হলেই তো ভালো হতো। আসলে চেনাশোনা কেউ নেই তো, ভাবতাম কে কবে ছাপবে। আপনি অফার করেছেন, এ আমার পরম সৌভাগ্য। মানিকলাল রীতিমতো উৎফুল্ল। বুদ্ধিটা লেগেছে, তাই মহা খুশি। দীপক বলল, তাহলে একটা কাজ করুন, আপনি প্রেস থেকে খাতাটা নিয়ে নিন। আপনি কোথায় উঠেছেন বলুন, আমি কালকে একবার যাব দেখা করতে, তখন খাতাটা আপনার থেকে নিয়ে নেব। মানিকলাল বিব্রতভাবে বলল, ক্ষমা করবেন, বলছি তো কাল না খুব একটা মানে কাজ আছে। কাল খুব ভোরেই আমি বোলপুর ছাড়ছি। খাতা নেওয়ার সময় পাবো না, টিকিটও হয়ে আছে। ও খাতা মডার্ন প্রেস থেকে আপনি নিয়ে নেবেন, তাহলে সুবিধা হয় আর কি। হ্যাঁ, কিন্তু আর দেবে আমার নাম করে চাইলেই দেবে। পরে দেখুন, পছন্দ হলে ছাপুন। সত্যি বলছি, আমি কৃতজ্ঞ হব। বাসটা কাছে এসে গেছে। দীপক হাত তুলল বাস থামাতে। মানিকলালকেও ভালো করে দেখে নিল। তারপর মরিয়া হয়ে জিজ্ঞেস করল, তা আপনি রাতে কোথায় থাকছেন? উত্তর হলো, ঠিক নেই,
আমার ভরসা করবেন না। হুড়মুড় করে বাসটা এসে থামলো। কন্ডাক্টর চেঁচালো, বাসের পাদানিতে উঠে দীপক ফের কথা কইবার চেষ্টায় ঝুঁকে দেখে মানিকলাল হনহন করে এগোচ্ছে। সে একবারও মুখ ঘোরায় না বাসের দিকে। চলন্ত বাসের সিটে বসে দীপক বেজায় ধন্দে পড়ে। মানিকলাল যেন জোর করে এড়িয়ে গেল তাকে। খাতাটার ব্যাপারে যেন কি রহস্য লুকিয়ে আছে। ওর রাতের আস্থানা জানতে এত আপত্তি কিসের? আর মোটেই দেখা করতেই চায় না বা কেন? পরদিন সকালে মডার্ন প্রেস খুলতেই দীপক হাজির। ছাপাখানার মালিক দীপকের পূর্ব পরিচিত। মালিকলালের খাতা চাইতে প্রেস মালিক রেগে গেলেন। খাতা খোঁজ করতে এতদিন বাদে এসেছেন, নিয়ে যান মশাই, নিয়ে যান, খাতা নিয়ে যান। 2 বছর হলো দিয়ে গেছে, তার কোনো পাট্টা নেই। আচ্ছা লোক একটা, এরপর কবে হারিয়ে যাবে? একটা কাগজে বই ছাপার খরচ এস্টিমেট করে রেখেছি, এই খাতার ভেতরে আছে। যান নিয়ে দিয়ে দেবেন। হ্যাঁ, একটা খাতা 2 বছর ধরে ফেলে রেখেছে। তবে বলবেন যে 2 বছরে এই আরও 50% খরচ বেরোচ্ছে, সেটা যদি ছাপে সেটা লাগবে, আর না ছাপলে আর এখানে এই মুখো হওয়ার দরকার নেই, নিয়ে যান। মানিকলালের খাতাখানা নিয়ে বিকেলবেলা দীপক বঙ্গবার্তার অফিসে হাজির হলো। বঙ্গবার্তার সম্পাদক কুঞ্জবিহারী মাইতি তখন নিজের কুঠুরিতে বসে প্রুফ দেখছেন। দীপক কামরায় ঢুকতে আর চোখে তাকে দেখে তিনি নিজের কাজে মন দিলেন। দীপক সামনের চেয়ারে বসে একবার গলা খাঁকড়ি দিয়ে কথা শুরু করলেন। একটা খাতা পেয়েছি, বেশ ইন্টারেস্টিং। একজন বাঙালি পর্যটকের ভ্রমণ বৃত্তান্ত। পায়ে হেঁটে ঘুরেছে গোটা ইন্ডিয়া, আফ্রিকা, শ্রীলঙ্কাতেও গেছে বলছে। দারুণ সব অভিজ্ঞতা। বঙ্গবার্তায় ছাপলে বেশ হয়। তারও খুব ইচ্ছে যেটা ছাপানো হোক, কিন্তু কি? প্রুফ থেকে নজর না তুলেই প্রশ্ন করলেন সম্পাদক। মানে কেস থোড়া গড়বড় লাগতা আর কি। কেন? মানে লেখাগুলো সত্যি এক্সপিরিয়েন্স না বানানো গল্প? মানে ওই পর্যটকটি স্বয়ং আসল নাকি মেকি, এই অল্পক্ষণের আলাপে ঠিক যাচাই করার সুযোগ পায়নি। শেষে এমন এড়িয়ে গেলেন ভদ্রলোক, ওর পরিচয়পত্র দেখালো না, বোলপুরের ঠিকানাও চেপে গেল। যদিও লেখাটা ছাপতে আমার খুব আগ্রহ হচ্ছে। কি নাম পর্যটকটির? মুখ তুলে ভুরু কুচকে জানতে চান সম্পাদক। নাম হ্যাঁ, মানিকলাল মণ্ডল, বাড়ি হচ্ছে বজবজ। হ্যাঁ, মানিকলাল মণ্ডল? আগে হ্যাঁ। কুঞ্জবিহারী সোজা হয়ে বসেন। তার গোঁফ ফুলে উঠেছে, মুখ থমথমে। উত্তেজিত কণ্ঠে বললেন, ওর সঙ্গে কবে দেখা হয়েছিল? কাল সন্ধ্যায়। মানে তখন প্রায় রাত হয়ে গেছে, ওই বাস পাইনি, হেঁটে যাচ্ছিলাম। কথা হলো? হ্যাঁ, কথা হয়েছে। দেখতে কেমন? কুঞ্জবিহারীর হাবভাবে এক গোপন রহস্যের আঁচ পায় দীপক। বলে, বেশ লম্বা, আমার চেয়েও, ছিপছিপে চেহারা, গায়ের রং ফর্সা, বয়স ওই কত 30 এরকম, মুখে একটা কাটা কাটা সুশ্রী, আর চোখা নাক, প্যান্ট আর শার্ট পরেছিল। কুঞ্জবিহারী গোল গোল রক্তাভ চোখে একটু কিছুক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে থেকে ঘর ঘরে গলায় বললেন, মানিকলাল মণ্ডল মেকি নয়, সাচ্চা পর্যটক। ও বছর 2 আগে একবার বঙ্গবার্তা অফিসে এসেছিল। আমি নিজের চোখে ওর পরিচয়পত্র এবং নানা দেশে ঘোরার রেকর্ড দেখেছি। কিন্তু কুঞ্জবিহারী চেয়ার ছেড়ে লাফিয়ে উঠে পাশে তাকে রাখা পুরনো বঙ্গবার্তার বাঁধানো ফাইল একটার পর একটা টেবিলে নামিয়ে পাতা উল্টিয়ে কি জানি খুঁজতে থাকলেন। হঠাৎ গর্জন ছাড়লেন, এই দেখো। দীপক পড়ল। প্রায় 2 বছর আগে বঙ্গবার্তার 2য় পৃষ্ঠায় একটা নিউজ হেডলাইন, দুর্ঘটনায় পর্যটক মৃত্যু। গত বুধবার দুপুরে ঝড় বৃষ্টির পর দুর্গাপুরের কাছাকাছি পিচ রাস্তার ধারে ফাঁকা মাঠে তরুণ বাঙালি পর্যটক মানিকলাল মণ্ডলের মৃতদেহ পাওয়া যায়। ঝলসানো দেহ দেখে মনে হয় যে বজ্রপাতে মৃত্যু ঘটেছে।
তিনি পায়ে হেঁটে বহু দেশ ভ্রমণ করেছিলেন, আপাতত বোলপুর থেকে বর্ধমানে যাচ্ছিলেন। খবরটা পড়ে দীপক খানিকক্ষণ থ হয়ে থেকে বলল, কি বলছেন? এই নিউজটা তো আমি আগে দেখিনি। কারণ তখন তুমি ছুটিতে ছিলে, দিল্লি গেছিলে বেড়াতে। তারপর তিনি বার কয়েক চোখ পিটপিট করে নির্বিকার কণ্ঠে প্রশ্ন করলেন, তাহলে বলছো ওর ভ্রমণ কাহিনীগুলো ভীষণ ইন্টারেস্টিং? হ্যাঁ, কিন্তু আমি ঠিক... গুড, তাহলে ছাপা যাবে। কিন্তু ওর বাড়ির একটা পারমিশন দরকার। অবশ্য সে আমি আনিয়ে নিতে পারবো, কারণ আমার কাছে ওর বাড়ির ঠিকানা আছে। তুমি লেখাগুলো তাড়াতাড়ি এডিট করে দিও, বেচারির একান্ত ইচ্ছেটা পূরণ হোক। নোটে গাছটি মুড়লো। আপনি তো শুনলেন, আপনার বন্ধুরাও শুনছে তো? আপনার বন্ধুদের জানিয়ে দিন, দ্য আনটোল্ড স্টোরিজ আবার নতুন গল্প নিয়ে হাজির হচ্ছে।